কখনো কেউ বলেছে প্রেম অন্ধ হয়, কিন্তু আসল সত্যি এটা যে অন্ধ প্রেম হয় না, অন্ধ হয়ে যায় আমরা। আর যখন মানুষ অন্ধ হয়ে যায় তখন সত্যি আর মিথ্যের পার্থক্য তার চোখে পড়ে না। তাকে শুধু দেখায় সেই স্বপ্নগুলো যেগুলো প্রায়শই অন্য কারো ইশারায় বোনা হয়। আজকের এই গল্প শুধু একটা মেয়ে নাজিয়ার নয়, এটা সেই প্রত্যেক মেয়ের গল্প যে আপনজনের আঁচল ছেড়ে কোনো অচেনা মানুষের কথায় ভুলে নিজের পুরো দুনিয়ার দাড়িপাল্লায় তুলে দেয়। ভেবে দেখো বন্ধুরা, জয়পুর জংশনের ঠান্ডা প্ল্যাটফর্ম, আধা রাতের নিস্তব্ধতা, ভিড়ের শোরের মাঝে একটা নিষ্পাপ মেয়ে কাঁপা হাতে ট্রেনের সিঁড়ি বেয়ে উঠছে। মুখে ভয়, চোখে প্রেমের স্বপ্ন, আর বুকের সঙ্গে লাগানো একটা ছোট্ট থলে যার মধ্যে শুধু গয়না আর টাকা নয়, তার পুরো শৈশব, তার মা বাবার সম্মান আর তার ভাইদের ভরসা বন্দী ছিল। সে ভাবছিল সে তার প্রিয়তমের কাছে যাচ্ছে, কিন্তু বন্ধুরা, তাকে জানা ছিল না যে সেই যাত্রার প্রত্যেক চাকা তাকে সত্যির আয়নার আরও কাছে নিয়ে যাচ্ছে। বন্ধুরা, আজ যা তোমরা শুনতে যাচ্ছ সেটা কোনো সাধারণ গল্প নয়, এটা সেই সত্যি যা শুনে তোমার বুক কেঁপে উঠবে, চোখ ভিজে যাবে, আর মাথা বারবার এটাই ভাববে, আখির মানুষ প্রেমের নামে এতটা অন্ধ কেন হয়ে যায়। বন্ধুরা, রাতের ভেজা ঠান্ডা ছিল, প্ল্যাটফর্মে ভিড় নিজের গতিতে বয়ে যাচ্ছিল। কেউ ট্রেন ধরতে দৌড়াচ্ছিল, কেউ কুলি চিৎকার করে ছুটছিল, তো কেউ চাওয়ালার ডাকে উষ্ণতা খুঁজছিল। সেই ভিড়ের মাঝে একটা রোগা মেয়ে স্লিপার কোচের দরজায় এসে থমকে দাঁড়ালো। তার নাম ছিল নাজিয়া। দুই হাতে সে রেলিং ধরে রেখেছিল, আঙুল কাঁপছিল, শ্বাস দ্রুত ছিল, আর চোখে এমন ভয় ছিল যা সে আগে কখনো অনুভব করেনি। তার বুকের সঙ্গে লাগানো ছোট্ট থলেটা যেন তার পুরো রহস্য লুকিয়ে বসেছিল। সে ঘাবড়ে এক পা রাখল আর কোচের ভিতরে উঠে গেল। ডিব্বার হলুদ আলোয় তার মুখটা হারিয়ে যাওয়া শিশুর মতো লাগছিল। তাকে জানাই ছিল না কোথায় বসবে, কাকে টিকিট দেখাবে, কোন বার্থ তার। শুধু একটাই চিন্তা তার মনে গুনগুন করছিল, দিল্লি পৌঁছতে হবে, আর সেখানে মিলতে হবে সেই মানুষটার সঙ্গে যার জন্য সে সব কিছু পিছনে ফেলে এসেছে। কিছুটা দূরে জানালার পাশে একটা ছেলে খবরের কাগজ ভাঁজ করে আজ শোয়া ছিল। তার নাম ছিল অমিতেশ। সে যখন প্রথমবার নাজিয়াকে দেখল তখন শুধু চোখ ফিরিয়ে নিল, দ্বিতীয়বার দেখল তখন সামান্য অস্বস্তি হল, তৃতীয়বার দেখতেই তার চোখে সেই চিন্তা নেমে এলো যা তার হয় যখন তার ছোট বোন একা কোথাও যায়। নাজিয়া সামনের খালি বার্থে গিয়ে নিজেকে গুটিয়ে বসে পড়ল, যেন ভয় থেকে বাঁচতে নিজেকে আরও ছোট করে নিল। কোচ ঝাঁকুনি খেল, আর প্রত্যেক ঝাঁকুনির সঙ্গে নাজিয়ার বুক আরও জোরে ধক করে উঠল। তার মাথায় বারবার একই নাম বাজছিল, রেইস। সেই রেইস যার সঙ্গে তার পরিচয় হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। রোজ রোজের মেসেজ, সারা রাতের কথা, আর তারপর সেই চারটে শব্দ, তোমাকে ছাড়া থাকতে পারি না। নাজিয়া মেনে নিয়েছিল যে এটাই প্রেম, এটাই তার সত্যি। ঘরে মায়ের রান্নাঘরের গন্ধ, আব্বার কড়া গলা, বড় ভাইয়ের কথা, তুই আমাদের ইজ্জাত, আর ছোট ভাইদের হাসির শব্দ, সব কিছু পিছনে পড়ে গিয়েছিল। কারণ রেইস বুঝিয়েছিল, কাউকে বলিস না, সবাই বাধা দেবে, চুপচাপ বেরিয়ে আয়, কিছু গয়না আর টাকা সঙ্গে নিয়ে নে, শুরুর দিনগুলো কাটিয়ে নেব। এই ভেবেই নাজিয়া সেই কাজ করেছে যা সে স্বপ্নেও ভাবেনি। রাতে আলমারি খুলল, গয়না তুলে নিল, দরজা আস্তে খুলল, আর নিঃশব্দে ঘর ছেড়ে চলে এলো। এখন এই ট্রেনের ডিব্বায় বসে সে বারবার থলের জিপ টিপে দেখছিল, যেন থলের মধ্যে রাখা প্রত্যেক গয়নাই তার জীবনের ডোর। তার চোখে ভয় স্পষ্ট ছিল, কিন্তু তার বুকে একটা অদ্ভুত নেশাও ছিল। রাইসের সঙ্গে মিলবে, তার সঙ্গে নতুন জীবন শুরু করবে। তখনই সামনে থেকে গলা ভেসে এলো, লিজে পানি। নাজিয়া মাথা তুলে দেখল, অমিতেশ বোতল এগিয়ে দাঁড়িয়েছিল। সে কড়া চোখে তাকিয়ে বলল, জরুরত নেই। দুটো শব্দের উত্তর ছিল, কিন্তু গলায় লুকানো ভয় সহজেই বোঝা যাচ্ছিল। অমিতেশ চুপচাপ বোতল ফিরিয়ে নিল আর খবরের কাগজ খুলে নিল। কিন্তু তার বুকে প্রশ্ন ভাসতে লাগল, এই মেয়েটা কে, কেন এত ঘাবড়ে আছে, আর কেন তার মুখে ভয়ের আড়ালে একটা ভারী রহস্য লুকিয়ে আছে। অমিতেশ আসতে বলল, দেখো বোন, বুড়া মত মান না, কিন্তু ঘাবড়ানো স্পষ্ট দেখা যাচ্ছে, সব ঠিক তো? নাজিয়া চমকে উঠল, তার চোখে ভয় আর রাগ মিশ্রিত চমক ছিল। সে ঝাঁঝালো গলায় বলল, আপনার এতে কি মতলব, আপনি নিজের কাজে মন দিন। অমিতেশ হালকা হাসল, ঠিক আছে, যেমন তুমি চাও, শুধু এটুকু বলে দিই, তোমার বয়সে আমার একটা বোন আছে, তাকে দেখে তোমার কথা মনে পড়ে গেল। নাজিয়া ভ্রু কুচকাল, তার মনে হলো হয়তো এটা কোনো মজা, কিন্তু তখনই অমিতেশ মোবাইল থেকে তার বোনদের ছবি দেখালো, 7 বোনের হাসতে খিলখিলার ছবি।
সেই মুহূর্তে নাজিয়ার বুকটা একটু হালকা হলো। সে প্রথমবার নরম গলায় বলল, মাফ করবেন, আমি ভুল বুঝেছি। আসলে আমি প্রথমবার একা যাত্রা করছি, আমার ভয় করছে। অমিতেশ রেহাইয়ের নিঃশ্বাস ফেলল। সে পরিবেশ হালকা করার চেষ্টা করে বলল, ডরনে কি জরুরত নেই। দেখো, ট্রেনে হাজার হাজার মানুষ যাত্রা করে, কেউ কারো কি বেরোরবান করবে? আর এখন তো তোমার একটা ভাইও আছে। নাজিয়া হালকা হাসল। তার ঠোঁট প্রথমবার আলগা হল। ভাইয়া, আপনি সত্যিই ভালো মানুষ মনে হচ্ছেন। অমিতেশ হেসে বলল, যখন তুমি আমাকে ভাইয়া বলেই দিয়েছ, তাহলে এটাও তো বলো যে এত রাতে একা যাত্রা করার দরকার কেন পড়ল। নাজিয়ার মুখ হঠাৎ করে পড়ে গেল। তার আঙুল আবার থলের জিপে শক্ত হয়ে গেল। কিছুক্ষণ চুপ থাকল, তারপর কাঁপা গলায় বলল, ভাইয়া, আমি ঘর থেকে পালিয়ে এসেছি। আমি একটা ছেলেকে ভালোবাসি, নাম রাইস। তার জন্যেই আমি ঘর ছেড়ে যাচ্ছি। অমিতেশের বুক ধক করে উঠল। তার সামনে তার নিজের বোনের মুখ ভেসে উঠল। যদি আমার বোন এমন করত, তাহলে আমি কি অবস্থায় থাকতাম? কিন্তু সে নিজেকে সামলে নিল। আস্তে জিজ্ঞেস করল, ঘরে কে কে আছে? নাজিয়ার চোখে জল এসে ভরল। আব্বা আছেন, একটা বড় ভাই আছে, আর 4টে ছোট ভাই। আমি একমাত্র মেয়ে, সবাই আমাকে খুব ভালোবাসে। অমিতেশের চোখও ভিজে গেল। সে গভীর নিঃশ্বাস নিয়ে বলল, তো বোন, একটা কথা জিজ্ঞেস করি? তোমার মনে হয় তোমার প্রেমিক তোমাকে ঘরের লোকেদের চেয়ে বেশি ভালোবাসে? এই প্রশ্ন শুনতেই নাজিয়ার বুক কেঁপে উঠল। তার দৃষ্টি জানালার বাইরে ছুটে থাকা অন্ধকারে স্থির হয়ে গেল। ক্ষেত, গ্রাম, গাছ যেন তার মনের প্রশ্নের মতোই কুয়াশায় হারিয়ে যাচ্ছিল। সত্যিই কি রাইসের ভালোবাসা এত বড় যে তার জন্য আমি সব ছেড়ে দিয়েছি? আমার ভাইদের আমার ওপর কোনো হক নেই? আব্বার ইজ্জত কি এত ছোট ছিল? কিন্তু পরের মুহূর্তেই সে নিজেকে বোঝালো। ঠোঁট কামড়ে বলল, না ভাইয়া, ও আমাকে খুব ভালোবাসে। ওই আমার সব কিছু। ঘরের লোকেরা কখনো মানবে না, তাই পালিয়ে যাওয়াই ঠিক। অমিতেশ তার চোখের উত্থাল পাথাল পড়ে ফেলল। সে ভাবল, এই মেয়ে যদি এখন না থামে, তাহলে জীবন নষ্ট করে ফেলবে। একে কোনোভাবে সত্যিটা দেখাতে হবে। সে হালকা হাসি দিয়ে জিজ্ঞেস করল, ঠিক আছে বোন, মেনে নিলাম যে তোমার রাইস তোমাকে খুব ভালোবাসে। কিন্তু একটা কথা বলো, যখন তুমি ঘর থেকে বেরিয়েছ, তখন গয়নার টাকা সঙ্গে নেওয়ার আইডিয়া কার ছিল? তোমার না তার বলার ওপর? নাজিয়া বিনা দ্বিধায় বলল, ওর বলার ওপর। ও বলেছিল শুরুর দিনগুলোতে খরচ কিভাবে চলবে, তাই আমি সব নিয়ে নিয়েছি। অমিতেশের বুক আরও ভারী হয়ে গেল। এটাই তো চাল, প্রেমের নামে ভাসানো আর তারপর টাকা হাতানো। সে সংযত গলায় বলল, বোন, যদিও তোমাকে এত ভালোবাসে, তাহলে কি 2 মাসের খরচ নিজে তুলতে পারত না? ওর কাছে কি এত টাকাও ছিল না যে তোমাকে নিরাপদ রাখতে পারে? আর তার জন্য তোমাকে ঘরের লোকের কাছ থেকে চুরি করতে বলে দিল? নাজিয়া একদম চুপ হয়ে গেল। তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। হাত কাঁপছিল। বুকের কোথাও একটা সত্যি ধাক্কা দিচ্ছিল, কিন্তু সে এখনও মানতে রাজি ছিল না। অমিতেশ কথা ঘুরিয়ে দিল, আচ্ছা ছাড়ো এখন, এটা বলো, ঘর থেকে কিভাবে বেরিয়েছ? নাজিয়া ভাঙা গলায় বলল, সবাই ঘুমিয়েছিল, আমি চুপচাপ গয়না আর টাকা নিয়ে বেরিয়ে এসেছি। শায়দ এখনও ঘরের লোকেদের জানাই নেই। অমিতেশ মনে মনে ঠিক করে ফেলল, না বোন, তোকে এখনই থামাতে হবে, নইলে এই ধোঁকা তোকে নষ্ট করে দেবে। ট্রেনের গতি বেড়ে গিয়েছিল। রাত গভীর হচ্ছিল। বাইরে অন্ধকার আর ভিতরে অস্থিরতা, দুটোই গভীর হচ্ছিল। অমিতেশ নাজিয়ার দিকে তাকিয়ে আসতে বলল, বোন, একটা কথা বলি, যদি বুড়া না মানো? নাজিয়া শুধু মাথা নেড়ে বলল, বলো ভাইয়া। অমিতেশের গলা আরও গভীর হল। তোমাকে ভালোবাসা ছেলেটা যদি সত্যি সৎ হতো, তাহলে কি তোমাকে ঘরের লোকের কাছ থেকে চুরি করে টাকা গয়না আনতে বলতো? ভেবে দেখো, 2 মাসের খরচও যদি ও নিজে না তুলতে পারে, তাহলে সারা জীবনের সঙ্গে কিভাবে হবে? নাজিয়ার চোখ বড় বড় হয়ে গেল। তার মুখ ভয় আর রাগ মিশ্রিত রঙে বদলে গেল। না ভাইয়া, এমন কথা বলো না। ও আমাকে খুব ভালোবাসে, তাই তো আমাকে কাছে রেখেছে। অমিতেশ মাথা নাড়ল। হ্যাঁ, ভালোবাসে হয়তো, কিন্তু সত্যি এটাই, যতক্ষণ তোমার কাছে এই গয়নার টাকা আছে, ততক্ষণ তার ভালোবাসাও থাকবে। এটা শুনে নাজিয়ার বুক কেঁপে উঠল। সে জানালার বাইরে তাকালো। অন্ধকারে ছুটতে থাকা গাছের মতো তার মনের স্বপ্নগুলো কুয়াশাচ্ছন্ন হয়ে যাচ্ছিল। কিন্তু সে নিজেকে সামলে বলল, না ভাইয়া, ও আমাকে কখনো ধোঁকা দেবে না। অমিতেশ গভীর নিঃশ্বাস নিল। ঠিক আছে বোন, সোজাসুজি বললে তুমি মানবে না। এখন সত্যিটা নিজেই তোমার সামনে আসবে। সে ঠিক করে ফেলল যে পরের পদক্ষেপ খুব সাবধানে নিতে হবে।
ট্রেন রাতের নিস্তব্ধতা চিরে দৌড়াচ্ছিল। ভিতরে হলুদ আলোয় মুখগুলো ক্লান্ত লাগছিল, কিন্তু নাজিয়ার মুখ অন্য জগতের জটিলতায় ডুবেছিল। তার বুক বারবার বলছিল, রুইস আমার জন্য অপেক্ষা করছে, ও আমাকে ভালোবাসে। কিন্তু অমিতেশের কথাগুলো তীরের মতো তার বুক বিঁধছিল। অমিতেশ নরম গলায় বলল, বোন, যদি তোমার মনে হয় ও সত্যি সৎ, তাহলে আমার একটা কথা মেনে নাও, শুধু একবার, তারপর সিদ্ধান্ত তোমার। নাজিয়া কাঁপা গলায় জিজ্ঞেস করল, কি কথা ভাইয়া? অমিতেশ আসতে বলল, ওকে ফোন করো আর বলো ঘরের লোকেরা সব দেখে ফেলেছে, রাগ না করে তারা মেনে নিয়েছে যে তোমার বিয়ে ওর সঙ্গেই হবে। কাল ওকে তোমাদের বাড়ি এসে কথা বলতে হবে, দেখো তার উত্তর কি আসে। নাজিয়া চলকে গেল, কিন্তু ভাইয়া, যদিও ভুল বুঝে ফেলে? অমিতেশ হাসল, যদিও তোমাকে সত্যিকারের ভালোবাসে তাহলে খুশি হবে যে এখন তোমার ঘরের লোকেরা মেনে নিয়েছে, কিন্তু যদি ওকে শুধু টাকা চাই তাহলে এখনই আসল রং বেরিয়ে পড়বে। নাজিয়ার হাত কাঁপছিল, তার বুকে বুক এমন ধরফর করছিল যেন বাইলে বেরিয়ে আসবে, কিন্তু সে হিম্মত করল। কাঁপা হাতে ফোন বের করে রইসের নম্বর ডায়াল করল। কল যেতেই ওদিক থেকে গলা ভেসে এলো, হ্যালো নাজিয়া, কোথায় পৌঁছেছ? সব ঠিক তো? নাজিয়া ভয় ভয় বলল, রইস, আমাকে ঘর থেকে বেরোতে আব্বা দেখে ফেলেছে, কিন্তু রাগ না করে তারা বলেছে তোমার সঙ্গেই বিয়ে দেবে। কাল তুমি বাড়ি এসে তাদের সঙ্গে দেখা করো। কিছুক্ষণ নীরবতা ছিল, তারপর হঠাৎ রইসের গলা বদলে গেল, কড়া, ঘাবড়ানো আর রাগে ভরা। এটা কি ধরনের কথা বলছো? তোমার জানা না আমার কাছে টাকা নেই, আমার কত ঋণ আছে? তোমার ঘরের লোকেরা কখনো মানবে না, এটা সব নাটক, তোমাকে পালিয়েই আসতে হবে। নাজিয়ার বুক ধক করে উঠল। সে হিম্মত করে বলল, কিন্তু যখন ঘরের লোকেরা মেনে নিয়েছে তাহলে পালানোর কি দরকার? তুমি এসো, তাদের সঙ্গে কথা বলো, সব ঠিক হয়ে যাবে। রইস চিৎকার করে উঠল, না, এটা সব মিথ্যে, তুমি এখনই পালাও আর সোজা আমার কাছে চলে এসো। আর শোনাও, গয়নার টাকা ছাড়া এসো না, বুঝেছ? নইলে সব বেকার হয়ে যাবে। এত বলে সে ফোন কেটে দিল। নাজিয়া যেন পাথরের মূর্তি হয়ে গেল, হাত কাঁপছিল, চোখ থেকে জল খামছিল না। সে বারবার ফোন করল, কিন্তু রইস কলই তুলল না। তার বুক থেকে জোরে জোরে হিক্কা উঠতে লাগল। পুরো ডিব্বা তার কান্নায় গম গম করে উঠল। সে থলে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আমি তো সব ছেড়ে দিয়েছিলাম তার জন্য, আমার আব্বা, আমার ভাই, আমার ঘর, সব। অমিতেশ তার কাঁপা কাঁধে হাত রাখল। তার গলা গভীর ছিল, কিন্তু তাতে ব্যথাও ছিল। দেখলে বোন, সত্যিটা সামনে এসে গেছে। ও তোমাকে চায়নি, তোমার টাকা চেয়েছিল। যদি সত্যি তোমাকে ভালোবাসত তাহলে তোমার ঘরের লোকেদের সঙ্গে কথা বলতে আসত, কিন্তু ওকে তো শুধু গয়নার লোভ ছিল। নাজিয়া কাঁদতে কাঁদতে বলল, ভাইয়া, আমি নষ্ট হয়ে গেছি। আমি নিজের ঘরের লোকের কাছ থেকে চুরি করেছি, এখন আমি কিভাবে ফিরে যাব? ওরা আমাকে কখনো মাফ করবে না। অমিতেশ তার মাথায় হাত রাখল, না বোন, পড়ে যাওয়া গুনাহ নয়, পড়ে যাওয়ার পর উঠে দাঁড়ানো জরুরি। আসল ভালোবাসা ঘরের লোকেদের হয়, ওরাই তোমার জন্য দোয়া করে, ওরাই তোমাকে কখনো ছেড়ে যাবে না। বিশ্বাস করো, ওরা তোমাকে মাফ করে দেবে। নাজিয়া আখি জলে ভেজা মুখে তার দিকে তাকালো, তার ঠোঁট কাঁপছিল। আস্তে বলল, ভাইয়া, সত্যি কি আব্বা কি আমাকে মাফ করে দেবেন? অমিতেশ তার চোখে চোখ রেখে দৃঢ় গলায় বলল, একদম বোন, কোনো বাবাই মেয়েকে চিরকারের জন্য ছেড়ে দেয় না, চলো ফিরে যাই। সেই মুহূর্তে নাজিয়ার বুক গলে গেল, তার কান্না আবার ফেটে পড়ল। সে হাত জোড় করে বলল, ভাইয়া, আমাকে ঘরে নিয়ে চলো, আমি আর কখনো ওদের ছেড়ে যাব না। ট্রেন পরের স্টেশনে থামছিল। রাত গভীর ছিল, কিন্তু নাজিয়ার বুকে একটা নতুন সকালের আলো নেমে এসেছিল। ট্রেন পরের স্টেশনে থামল। সিটির শব্দের সঙ্গে ডিব্বার শোর থেমে গেল। নাজিয়া কাপা পায়ে উঠে দাঁড়াল আর অমিতেশের সাহায্যে প্ল্যাটফর্মে নেমে এলো। রাতের অন্ধকার আর ঠান্ডা হাওয়া তার বুকের ভারকে আরও বাড়িয়ে দিচ্ছিল, কিন্তু এখন তার পায়ে ফিরে যাওয়ার হিম্মত ছিল। নাজিয়ার ফোন আবার ভাইব্রেট করল। স্ক্রিনে রইসের নাম জ্বলছিল। সে কাপা হাতে কল তুলল। ওদিক থেকে বলল, কোথায় বেরিয়ে পড়েছ? শোনো, টাকা আর গয়না ছাড়া এসো না, নইলে সব বেকার হয়ে যাবে। এবার নাজিয়ার চোখে জল নয়, আগুন ছিল। সে গভীর নিঃশ্বাস নিয়ে দৃঢ় গলায় বলল, রইস, আমি আর কোথাও যাচ্ছি না। আমার বুঝতে পেরেছি, তোকে আমার থেকে নয়, আমার টাকার ভালোবাসা। এখন আমি আমার ঘরে ফিরে যাচ্ছি। আর হ্যাঁ, আর কখনো ফোন করিস না। এত বলে সে ফোন মাটিতে ছুঁড়ে ফেলল। মোবাইলের টুকরো ছড়িয়ে পড়ল, যেন তার মিথ্যে স্বপ্নগুলো চুরমার হয়ে গেছে। অমিতেশ তার দিকে তাকাল। তার চোখে এখন আর জল ছিল না, বরং একটা নতুন হিম্মত ছিল। সে হাসল আর বলল, এটাই আসল জিত বোন, নিজেকে চিনে ফেলা।
কয়েক ঘন্টা পর যখন নাজিয়া ঘরের দরজায় পৌঁছল তখন ভিতর থেকে আব্বার ভারী গলা ভেসে এলো, কে? দরজা খুলল আর নাজিয়া কাঁপতে কাঁপতে ভিতরে ঢুকল। আব্বা দরজায় দাঁড়িয়েছিলেন, চোখে চিন্তা আর রাগ দুটোই ছিল, কিন্তু যেই তারা মেয়েকে দেখলেন তাদের সব রাগ গলে গেল। তারা দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরলেন। পাগলি, যদি তোকে কিছু হয়ে যেত তাহলে আমরা কিভাবে বাঁচতাম? তুই আমাদের ইজ্জত নয়, আমাদের জান। এটা শুনতেই নাজিয়া ফুপিয়ে কেঁদে উঠল। সে হাত জোড় করে বলল, আব্বা, আমাকে মাফ করে দাও, আমি খুব বড় ভুল করে ফেলেছি। সব ছেড়ে চলে গিয়েছিলাম সেই মানুষটার পিছনে যে আমাকে ধোঁকা দিয়েছে। কিন্তু এখন আমার বুঝতে পেরেছি, প্রেম সেটা নয় যা আপনজন থেকে দূর করে, প্রেম সেটাই যা আপনজনকে জুড়ে রাখে। ইতিমধ্যে তার বড় ভাই এসে পড়ল। 4 ছোট ভাইও দৌড়ে এসে তাকে ধরে কাঁদতে লাগল। মা তার মাথায় ওড়না রেখে আখি জলে বলল, বেটি, তুই ফিরে এসেছিস, এটাই সবচেয়ে বড় উপহার। মেয়েরা কখনো বোঝা হয় না, তুই আমাদের শান। পুরো ঘর নাজিয়ার ফিরে আসায় গমগম করে উঠল। যে মেয়ে কয়েক ঘন্টা আগে পরিবার ছেড়ে পালাচ্ছিল সেই এখন পরিবারের কোলে শান্তি পাচ্ছিল। সেই রাতে নাজিয়া শিখল যে আসল প্রেম সেটাই যা নিঃস্বার্থ, আর সেটা শুধু পরিবার থেকেই পাওয়া যায়। কখনো কখনো চকচকে ওয়াদা আর মিষ্টি কথার আড়ালে মানুষ সত্যি দেখতে পায় না আর ছলনায় পড়ে যায়। কিন্তু মনে রেখো, যে প্রেমের জন্য ঘর, মা বাবা, ভাই বোন ছেড়ে দিতে হয়, সেটা প্রেম নয়, সেটা জাল। বন্ধুরা, যদি তোমাদের মনে হয় যে আজও অনেক নাজিয়ার মতো মেয়ে এমন ধোকায় পড়ছে, তাহলে তোমরা কি করবে? তোমরাও কি তাদের সত্যি দেখাবে যেমন অমিতেশ দেখিয়েছে, নাকি চুপ থাকবে? কমেন্টে অবশ্যই লিখো। যদি গল্পটা বুকে লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করো, আর আমাদের চ্যানেল কিশোর ভয়েসকে সাবস্ক্রাইব করতে ভুলো না। পরের গল্পে দেখা হবে।